এইবারে জার্নির কাহিনী তৈরি করেছিল ছোট্ট সানা। কোন জায়গায় নিয়ে যেতে হবে? এটা দেখা খুব সুন্দর জায়গা, কালকে যেরকম বলছিলি সেটা বল। ঠিক আছে, নিয়ে যাব। আরে রায়লার দিকে যাবো তো, রায়লার দিকে যাবো। চলো 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 চলো, সকাল হয়ে গেছে, চলো। আজকে ওদের সামনে সেই সমুদ্রে স্নান করবো বলো। এসো এসো। হ্যাঁ ছাপাক ছাপাক করে চাটা খাবো। সবাক সবাক আর হচ্ছে আমাদের এক ক্যাপ আর টুপি, এই দুটো আমরা নিয়ে যাবে। চেপার টুপি নিয়ে যেতে হবে। সময় ভোর 4:15। যাকে 10 বার ডাকলেও ওঠে না, ঘুরতে যাবার কথা শুনে সেও এক ডাকে লাফিয়ে উঠে পড়ল। ঠিকঠাক সময়ে ঘুম ভাঙলেও বেরোতে সেই 5টাই বাজলো। অনেক দেরি করে দিলাম তো। যাই হোক, এতক্ষণে তো তোমরা জেনেই গেছো যে আমাদের আজকের গন্তব্য দীঘা। দীঘা আমাদের বাঙালির একটা আবেগ। সমুদ্রের ওই ঢেউ নতুন করে প্রেমে ফেলে আমাদের। আমার বাড়ি থেকে 140 কিমি, গুগলের হিসাব বলছে ওই 3 ঘন্টার মতো লাগবে। আজ আমরা দুটো বাইকে মোট 5 জন যাচ্ছি। দেখতে দেখতে কোলাঘাট ব্রিজ চলে আসলাম। ভোরের মেঘলা আকাশে কোটি কোটি মানুষের ভালোবাসা, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ রাইডের শুরু থেকেই আকাশ মেঘলা, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হবে। খালি ওয়েদারটা দেখো, খালি একবার ওয়েদারটা দেখো। বাড়ি থেকে বেরোনোর পর থেকে এইভাবেই ওয়েদার আছে। জানি না কত দূর যেতে পারবো, তবে মোটামুটি এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি। এর আগের বারও দীঘা যাওয়ার সময় সেম পজিশন, এই জায়গা থেকেই মেঘটা দেখতে পেয়েছিলাম। এবারে তো বাড়ি থেকে বেরোনোর পর থেকেই মেঘ, পুরো কালো মেঘ ছেয়ে গেছে। আমরাও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম এই মেঘেদের দৌড়ানোর সাথে। NH-16 ছেড়ে আমরা তখন নন্দকুমারের দিকে। আকাশটার মুখ ভার দেখে মনে হচ্ছিল এখনই কিছু ঘটাবে। প্রচণ্ড ঝোড়ো হাওয়া, তার সাথে ধুলো আমাদের সাজগোজ করিয়ে দিচ্ছে। যাই হোক, বেশ মজা করছিলাম আমরা এই ওয়েদারটাকে। মেঘ মাথায় নিয়ে আমরা এখন রাধামণি সোনাপাট্টা টোল পার করছি। বৃষ্টি আসবে, ওই দিক থেকে আবার হয়ে আসছে, মেঘটা আসছে। মানে আমরা যে পার হয়ে চলে এসেছি, খুব ভালো হয়েছে তাই না? চলে আসলাম নন্দকুমার মোড়।
আকাশটা তোমরা লক্ষ্য করতে ভুলে গেছো। কালো মেঘের পাহাড় পার করে আমরা এখন একটু সেফ ওয়েদারের মধ্যে চলে এসেছি। তখনও জানতাম না যে ওয়েদারের বিপদ কাটিয়ে চলে আসলেও সামনেই অন্য আর একজন ওয়েলকাম জানিয়ে বসে আছে। বোগা মোড়, চাকা গেল পাংচার হয়ে। আমার হচ্ছে 6:59। এই দেখো টায়ারের অবস্থা, একটা বড় পাংচার হয়ে গেছে। এই যে একটা বড় পাংচার, এই যে এখানটা হয়ে সব হাই বেরিয়ে গেছে। গ্যারেজ এই সামনে, আমরা চলে গেছিলাম 2 কিলোমিটার আগে, ওখানে একটা মোড় আছে, তো ওইখান থেকে বললো এইদিকে আসতে, ব্যাকে আসতে। ওই আগে পেট্রোল পাম্প আছে, ওই যে আগে পেট্রোল পাম্প আছে, ওই জায়গাটায় কোনো গ্যারেজ বলেছিল আছে, কিন্তু ওখানে গ্যারেজ নেই। এইখানে পেয়েছি। আপাতত বলছে 7টার সময় আসবে, 7টা বাজে, 8টার সময় আসবে বলছে। দেখা যাক। এসেছে গ্যারেজের দাদা, এসেছে, টাইম হয়েছে 7:13, অনেক তাড়াতাড়ি চলে এসেছে ফোন করতে। দেখা যাক কতক্ষণে ঠিক হয়, তারপরেই বেরোবো। সময় তখন 6:35। লাগেজ নামিয়ে ক্লাসিককে ঠেলে নিয়ে আসলাম 2 কিলোমিটারের মতো। সকাল সকাল যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল। ঘেমে নেই, স্নান করে গেলাম। আসলে টায়ারের ফুটোটা এতটাই বড় যে বাইরে থেকে সারানো যাচ্ছে না। যাই হোক, অবশেষে বাইক সারিয়ে ফিরলাম সবার কাছে। আবার লাগেজ বেঁধে ব্যাক টু পথ। যারা পার্সোনাল গাড়িতে আসতে পারবে না তারা হাওড়া বা সাঁতরাগাছি থেকে ট্রেন অথবা ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ে দীঘার উদ্দেশ্যে। আমরা পিছামনি পার করে বালিসাইয়ের কাছে। এই বালিসাই থেকে দীঘা 13 কিলোমিটার মাত্র, কিন্তু আমরা মেন রোড ছেড়ে বালিসাই থেকে বাঁ দিক নেব, কারণ তাজপুর, শঙ্করপুর, মেরিন ড্রাইভ দেখে দীঘা মোহনার কাছ দিয়ে যাব। তাজপুর সৈকতের কাছাকাছি পৌঁছাতে বাতাসে এক অদ্ভুত নোনতা গন্ধ আর সমুদ্রের গর্জন কোনো ভীতিকর অনুভূতি নয়, বরং এক অদ্ভুত সুরের মতো কানে বাজছিল। হঠাৎই দূর থেকে চোখে পড়ল এক অনন্ত নীলিমা। আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার দিগন্তের ওই পারে। বাইক থেকে নেমে সমুদ্রের সামনে দাঁড়িয়েই আমি তার বিশালতা ও নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করলাম। মনে হচ্ছিল একটার পর একটা ঢেউ আমাদের স্বাগত জানাচ্ছে। মেরিন ড্রাইভে বাইক চালিয়ে যাওয়ার অনুভূতি অসম্ভব সুন্দর। এই নিয়ে দুবার নিজের বাইক নিয়ে দীঘা মেরিন ড্রাইভে। তোমরা যারা নিজের গাড়ি বা বাইক নিয়ে দীঘায় আসার প্ল্যান করছো তারা আমার এই রুটটা ফলো করতে পারো। অনেকগুলো স্পট ভিজিট হয়ে যাবে দীঘা যাবার পথেই।
আসে আর কি রুম টুর দেবো। এই একটা রুম, এসি রুম, এখানে একটা এইরকম মিরর আছে, একটা এই ওয়ার্ডরোব টাইপের এখানে আছে, আর এখানে একটা খাবার বসে টেবিল, দুটো চেয়ার, আর এরকম একটা ব্যালকনি যেখান দিয়ে মোটামুটি সমুদ্র কাছেই দেখা যাচ্ছে। এই যে আর এই রাস্তা সামনেই যে মেন রাস্তা, এখানে এই যে মেন রাস্তা, আর দীঘার মন্দিরও এখান থেকে কাছেই। এই যে দীঘার মন্দির, এই রাস্তা মেন, এই রাস্তার মেন রাস্তা, ওখান মেন রাস্তা এখান থেকে এসে সোজা এই বিচে চলে গেছে, বিচে চলে গেছে, সামনেই বিচ একদম। হোটেল সমুদ্র সাক্ষী। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এসির আউটারটা এইখানে লাগানো আছে, এইখানে এই যে ব্যালকনিতে বসে মানে বসাই যাচ্ছে না, এত গরম। এই আউটারের যে হাওয়াটা, গরম হাওয়া, এর জন্য বসাই যাচ্ছে না। সিএসটিসি বাস স্ট্যান্ড, ওটা বাস স্ট্যান্ডের সামনেই এই হোটেল। সমুদ্র সৈকতের কাছে গিয়ে চক্ষু চড়ক গাছ। দীঘা না পুরী ধরতে পারবে না। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে পড়ে থাকা বোল্ডারে। জোয়ারের সময়, তাই কেউ নামার সাহস পেল না। আমরাও সবার মতো বোল্ডারের ওপর বসে ঢেউয়ের মজা নিলাম। এই ঢেউটা হবে, এইটা হবে, এটা হবে বললাম না, ফেটে গেছে। কি সুন্দর লাগে। আমি এইদিকে দেখ, এইদিকে ঘুম ভাঙলো যখন, তখন সন্ধ্যা 7টা। সমুদ্র স্নান সেরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আজ বিশেষ কোনো জায়গায় ঘুরতে যাবার নেই, যাব শুধু জগন্নাথ দেবের দর্শন করতে। নিচে নেমে দেখি বাইক আবার পাংচার। বুঝলাম টায়ারটা এবার বদলানোর সময় হয়েছে। তাই ওদেরকে মন্দিরে ছেড়ে আমি গেলাম উড়িষ্যা। দীঘায় লোকাল মানুষদের কাছে জানতে পারলাম চন্দনেশ্বর মন্দিরের কাছে MRF এর শোরুম আছে। সেটাই বলছি। চলে গেছে। টায়ার বদলানো শেষ, এবার হোটেলে ফেরার পালা। ওরাও মন্দির দেখে হোটেলে ফিরবে। হোটেলে ফিরে ডিনার সেরে ব্যালকনিতে গিয়ে একটু আফসোস হচ্ছিল, জগন্নাথ দেবের দর্শন আমার হলো না। পরের বার আবার দীঘা আসার কারণটা দীঘাতেই পেয়ে গেলাম। জয় জগন্নাথ। কাল আমরা লাল কাঁকড়ার বিচে যাব। শুভরাত্রি সবাইকে দীঘা থেকে।